أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আমাদের গতকালকের আলোচনার বিষয় ছিল ফৌজদারি কার্যবিধি আইনের 87 হতে 93 শর্ট হাইফেন গ। ফৌজদারি কার্যবিধি আইনের 87 একে বলা হয়েছে হুলিয়া বা ঘোষণা। এটা কত দিনের জন্য করা হবে? 30 দিন, কমপক্ষে 30 দিন সময় দিয়ে আদালতে হাজির হওয়ার জন্য যে নোটিশটা জারি করা হয় তারে হুলিয়া বা ঘোষণা করে। এটা কার বিরুদ্ধে দেওয়া হয়? পলাতক আসামি অথবা যে আত্মগোপন করছে, যারা গ্রেপ্তার করা যায় না সেই ব্যক্তির বিরুদ্ধে। পিআরবি 472 বিধি। এটা 3 কপিতে জারি করতে হয়। 3 কপি কোথায়? সে যে স্থানে বসবাস করে সেখানে প্রকাশ্য স্থানে, তারপর হচ্ছে আদালতে লটকিয়ে দিয়া এবং থানায় একটা সংরক্ষণ করবে। এই তিনটাই হচ্ছে মূল কপি। আর যদি ঘোষণা প্রদানকারী আদালত যদি বিবৃতিটা যখন প্রকাশ হয়েছে এইরকম একটা চূড়ান্ত প্রমাণ বলে গণ্য করবে, একটা নির্ধারিত তারিখে একটা স্মারক ইস্যু করে, সেক্ষেত্রে এটা বিবৃতিটা যথাযথভাবে জারি হয়েছে বলে গণ্য হবে। ফৌজদারি কার্যবিধি 88 দ্বারা 88 একে বলছে সম্পত্তি ক্রুকের জন্য কি করবে? ঘোষণা ক্রুক করার আদেশ দিবে, অর্থাৎ হুলিয়া বা ঘোষণার সাথেই ক্রুকের আদেশ দিতে পারেন। সেই ক্ষেত্রে কি করবে? এই ক্রুকটা স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রুক করতে পারবে। পিআরবি 474 বিধি। 2 বলছে যদি তার নিজ জেলার বাইরে অন্য কোনো স্থানে থাকে সেই ক্ষেত্রে সেই স্থানের সম্পত্তিও ক্রুক করা যাবে। 3 হচ্ছে অস্থাবর সম্পত্তি 4টা নিয়মে ক্রুক করতে হবে। প্রথমত হচ্ছে আটক করিয়া, দ্বিতীয় খ হচ্ছে রিসিভার নিয়োগ করিয়া, 3 হচ্ছে লিখিত আদেশ দ্বারা হস্তান্তর নিষিদ্ধ করে। গতে হচ্ছে আদালতের ইচ্ছা অনুসারে। গতে হচ্ছে আদালতের ইচ্ছা অনুসারে। এই মোট 4 ক্ষেত্রে কি করতে পারবে আদালত? ঘোষণা অস্থাবর সম্পত্তি ক্রুক করতে পারবে। 4 বলছে স্থাবর সম্পত্তি ক্রুক। স্থাবর সম্পত্তি ক্রুক করতে হবে কিভাবে? জেলা কালেক্টরের মাধ্যমে, অর্থাৎ মনে হয় যে ডিসির মাধ্যমে এটা এই স্থাবর সম্পত্তিটা ক্রুক করতে হবে। প্রথমত হয়েছে দখল করে, দ্বিতীয়ত হয়েছে রিসিভার নিয়োগ করে, গত হচ্ছে লিখিত আদেশ দ্বারা খাজনা বন্ধ করে বা সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করে। গত হচ্ছে উপরোক্ত যে 3টা আছে এগুলোর মধ্যে আদালত যে কোনোটা বেছে নিতে পারেন। এটা হচ্ছে এই 4টা পদ্ধতিতে আদালত স্থাবর সম্পত্তি ক্রুক করবেন। 5 হচ্ছে জীবন্ত প্রাণী বা ক্রয়শীল পচনশীল সম্পত্তি হলে সেগুলো কি করবেন? বিক্রয় আদেশ দিতে পারবেন এবং বিক্রয়লব্ধ টাকা কি করবেন? আদালতের আদেশে এটার ব্যবস্থা নেবেন। 88 বলা হয়েছে যে রিসিভার নিয়োগ করা হবে, এই রিসিভার কি করবে? দেওয়ানি আদালত 1908 যে কার্যক্রম আছে সেই অনুসারে সে দায়িত্ব এবং ক্ষমতা প্রয়োগ করবে। 6 আবার ক খ গ গ ঙ, এখানে আবার 5টা জিনিস আছে। 6 কতে বলা হয়েছে যদি কোনো নিরপরাধ ব্যক্তির সম্পত্তি কি হয়? ক্রুক করা হয়, তাহলে উনি কি করবে? 6 মাসের ভিতরে দাবি করবে। হতে বলা হয়েছে কোথায় দাবি করবে? যে আদালত এটা আদেশ দিচ্ছে সেই আদালতের দাবি করবে। গতে হচ্ছে আদালত কি করবে? তার এই আবেদনটা তদন্ত করবে, তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তাহলে কি করবে? তার দাবি মিটাই দিবে, আর যদি অসত্য হয় তাহলে কি করবে? বাতিল করে দিবে। আর ঘতে হচ্ছে যেই আদালত এটা বাতিল করলে সেই আদালতের বিরুদ্ধে কি করবে? 1 বছরের ভিতরে মামলা করবে। এই আদালত যে রায় দিবে এটাই চূড়ান্ত বলে গণ্য হবে। ঘোষণাধীন ব্যক্তি যদি ঘোষণার তারিখের ভিতরে হাজির হয় তাহলে তারা কি করতে হবে? ক্রোক থেকে মুক্ত দিতে হবে। কালকে এটার উপরে এমসিকিউ করছিলাম যে ঘোষণাধীন ব্যক্তি যদি ঘোষণার উল্লেখিত তারিখে হয় তাহলে কি করবে? ক্রোক থেকে মুক্ত দিবে। এখন যদি ঘোষণা এবং হুলিয়া একসাথে হয় সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। 88(7) যদি উক্ত ব্যক্তি যদি এই সময়ের ভিতরে হাজির না হয় তাহলে কি করবে? তার সম্পত্তি বিক্রি করে দিবে। তবে কতদিনের আগে বিক্রি করা যাবে না? 6 মাসের আগে। এগুলো কিন্তু এমসিকিউ মাথায় রাখবেন। 6 মাসের আগে বিক্রি করা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 89 ধারা, অর্থাৎ যেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 88(7) ধারা মোতাবেক যে সম্পত্তি বিক্রি করা হয়েছে বা তার স্থাবর সম্পত্তি আছে সেই ক্ষেত্রে কি করছে? সে হুলিয়া, নোটিশ, সমন, পরোয়ানা কিছুই পায় নাই, আদালতে যদি এসে প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রে আদালত কি করবে? তার যে সম্পত্তি বিক্রি হয়ে গেছে এটার অবশিষ্ট যে টাকা আছে খরচ বাদে এটা দিয়ে দিবে। আর যদি তার সম্পত্তি থেকে থাকে তাহলে তার সম্পত্তি তারে ফেরত দিবে। 89 ধারা। ফৌজদারি কার্যবিধির 90 ধারা হয়েছে সমনের পরিবর্তে বা অতিরিক্ত পরোয়ানা দেওয়া, অর্থাৎ আপনার সমন দিতেও পারে বা সমন না দিয়েও পরোয়ানা দিতে পারে। 90। 91 ধারা হচ্ছে যে ব্যক্তি আদালতে হাজির হয়েছে
তারে হাজির করা হোক বা হাজির করা হয়েছে, তারে হাজির হওয়ার জন্য কি করতে পারবে আদালত? জামিনদার বা জামিনদার ব্যতীত মুচলেকা নিতে পারবে। এটা হচ্ছে 91 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনে 92 ধারা, যখন সে 91 ধারার শর্ত বা মুচলেকা অনুসারে হাজির না হয়, সেই ক্ষেত্রে কি করবে? তার বিরুদ্ধে পরোয়ানা দিয়ে তারা হাজির করার নির্দেশ দিবে। ফৌজদারি কার্যবিধি আইনের 93 ধারা হচ্ছে, অর্থাৎ এই যে আমরা ষষ্ঠ অধ্যায় যেটা পড়লাম, এই অধ্যায়ের সমন এবং পরোয়ানার যত বিধান আছে সব এই অনুসারে প্রযোজ্য হবে। 93 শর্টাইপেন ক, বাংলাদেশের বাহিরে কি করবে? ডাকযোগে সমনের 2 কপি প্রেরণ করবে। তারপরে 93 খ, যদি বাংলাদেশের বাইরে পরোয়ানা প্রেরণ করতে হইলে কি করতে হবে? সেই যে এলাকার আসে সেই এলাকার হাকিমের নিকট বা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন ডাকযোগে। 93 গ, বিদেশতে যদি কোনো পরোয়ানা প্রেরণ করা হয় তাহলে সেইটা বাংলাদেশের পরোয়ানা নিয়ে কি করবে? সমগ্র বাংলাদেশে কার্যকর করবে। আজকের বিষয়বস্তু হইল ফৌজদারি কার্যবিধি আইনের 7ম অধ্যায়, দলিল এবং অস্থাবর সম্পত্তি, উপস্থিত এবং অন্যভাবে আটক ব্যক্তি উদ্ধারের সম্পর্কিত। আজকে আমাদের এখান থেকে ক্লাস শুরু হবে। এখন ফৌজদারি কার্যবিধি আইনের 94 ধারা। 94 ধারা কি হচ্ছে? কি দলিলাদি এবং অন্য বস্তু দাখিল করিবার জন্য সমন। অর্থাৎ আদালত বা ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবে? মামলার তদন্ত, ইনকোয়ারি, বিচার পরিচালনার জন্য দলিল বা বস্তু যে ব্যক্তির নিকট আছে সেই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য বা দাখিল করার জন্য কি করবে? লিখিত আদেশ দিবে। 94 তবে এটা কি করবে? এই যে আদেশটা, এই আদেশটা ব্যাংকার বুক আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ব্যাংকার বুক আইনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এবং দায়রা জজের লিখিত অনুমতি ব্যতীত দণ্ডবিধি আইনের 403, 406, 408, 409, 421, 424, 465 এবং 477 ক দ্বারা যদি কোনো অপরাধ হয় থাকে, সেই ক্ষেত্রে এটা তদন্তের জন্য কি করবে? দেওয়া যাবে। এটা হচ্ছে কার? দায়রা জজের লিখিত অনুমতি নিয়ে। কথা হচ্ছে হাইকোর্ট বিভাগের লিখিত অনুমতি নিতে হবে। আর 2 কি বলছে? এই ধারা অনুসারে যাকে কোনো দলিল বা বস্তু হাজির করতে বলা হয়, সে যদি নিজে হাজির না হইয়া কোনো মাধ্যম বা ব্যক্তি দ্বারা যদি হাজির করে তাহলে কি হইব? এটা সে হাজির করছে বলে গণ্য হবে। 2 এবং 3 বলছে, এই আইন সাক্ষ্য আইনের 123 এবং 124 ধারাকে প্রভাবিত করবে না। এইগুলো কিন্তু মাথায় রাখবেন, কারণ আমরা যখন সাক্ষ্য আইন পড়বো তখন এগুলো কিন্তু আপনাদের কাছে এমসিকিউ আসবে। এবং ডাক এবং টেলিযোগাযোগ হেফাজতের জন্য রক্ষিতর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। অর্থাৎ আদালত বা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সংশ্লিষ্ট কোনো ব্যক্তির দ্রব্য বস্তু কোনো ব্যক্তির নিকট থাকলে তারা কি করবে? এগুলা হাজির করার বা হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিবে। সে এটা কি করবে? এটা লিখিত আদেশ অনুসারে সে নিজেও হাজির করতে পারে বা অন্য কোনো ব্যক্তির মারফতও হাজির করতে পারে। আর 3 কি বলছে? যে সাক্ষ্য আইনের 123 এবং 124 ধারাকে প্রভাবিত করবে না। 123 ধারা কি বলা হয়েছে? 123 ধারা বলা হচ্ছে যে রাষ্ট্রীয় অপ্রকাশিত দলিল যেখানে সে হাজির করতে বাধ্য নয়, রাষ্ট্রীয় অপ্রকাশিত দলিল হাজির করতে বাধ্য নয়। এবং সাক্ষ্য আইন 124 কি বলছে? সরকারি লব্ধ বার্তা, অর্থাৎ আপনি একজন পুলিশ অফিসার হিসেবে যে তথ্য সংগ্রহ করছেন, এটা আপনার কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত আপনি কি করবেন? সেটা হাজির করতে বাধ্য নয়। এই হইল 123 এবং 124 সাক্ষ্য আইনের। তারপরে হইল ডাক এবং টেলিযোগাযোগের ক্ষেত্রে সেম, এটা কি করবে? প্রযোজ্য হবে না। 3 তারপর হইল ফৌজদারি কার্যবিধি আইনের 95 ধারা, চিঠিপত্র এবং টেলিগ্রাম সম্পর্কিত। চিঠিপত্র এবং টেলিগ্রাম কি হয়েছে? চিঠিপত্র এবং টেলিগ্রাম কি? ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, মহানগর ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট বা দায়রা আদালত তদন্ত বিচারের সাথে যদি সংশ্লিষ্ট কোনো দলিল, বস্তু, পার্সেল আছে বলে মনে হয়, তাহলে আদালত কি করবে? ডাক ও টেলিগ্রাম কর্তৃপক্ষকে নির্দিষ্ট ব্যক্তির নিকট এটা দেওয়ার জন্য নির্দেশ দিবে। অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, মহানগর ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট বা দায়রা আদালত তদন্ত বা বিচারের সাথে সংশ্লিষ্ট কোনো দলিল, বস্তু, পার্সেল যদি এইরকম ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষের নিকট থাকে, তাহলে তারা কি করবে? যে একজন তদন্তকারী কর্মকর্তা বা নির্দিষ্ট ব্যক্তির নিকট হাজির করার জন্য কি করবে? নির্দেশ দিবে। 1 95 2 বলছে নির্বাহী বা বিচারিক ম্যাজিস্ট্রেট,
বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনার কি করবে, প্রয়োজন হইলে জেলা ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশ সাপেক্ষে ডাক বিভাগের লোক দ্বারা তল্লাশি করাইতে পারবে এবং উক্ত দলিল বস্তু কি করতে পারবে, আটক করতে পারবে। এমসিকিউ কিন্তু আসবে যে ডাক বিভাগে রক্ষিত দলিল বস্তু দিয়ে কার মাধ্যমে তল্লাশি করাবেন, এগুলা কিন্তু এমসিকিউ আসবে, মাথায় রাখবেন। এগুলো হচ্ছে ডাক বিভাগের লোক দ্বারা তল্লাশি করে এটা দ্রব্য বস্তু মালামাল আটক করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 95(2) দ্বারা। তারপর হলো ফৌজদারি কার্যবিধি আইনের 96 দ্বারা। 95 কে 1-2 কি বোঝা গেছে? এটা দনুল করিম। সঠিক স্যার। আচ্ছা ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সাড়া দিবেন যে আমার এখানে প্রশ্ন আছে, বিষয়টা বুঝি নাই, আর না হলে কন্টিনিউ করে যাইতে থাকবো। ঠিক আছে। ফৌজদারি কার্যবিধি আইনের 96 দ্বারা। যেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 94 দ্বারায় লিখিত আদেশ দেওয়া হয়েছে, 95 দ্বারায় লিখিত আদেশ দেওয়া হয়েছে, সে কি করছে, উক্ত দলিল বস্তু কি করছে, হাজির করে নাই, সেই ক্ষেত্রে আদালত কি করবে, উক্ত দলিল বস্তু আটক বা উদ্ধার করার জন্য কি করবে, তল্লাশি পরোয়ানা দিবে। এই আমরা কিন্তু তল্লাশিতে ঢুকে গেলাম, মোস্ট ইম্পর্টেন্ট। এখন আপনারা যদি প্রশ্ন দেয় যে তল্লাশি পরোয়ানা কখন ইস্যু করা হয়, ফৌজদারি কার্যবিধি 94 এবং 95 দ্বারা যখন লিখিত নোটিশ দেওয়া হয়েছে, মিউট করি, হ্যাঁ, যখন 94-95 দ্বারায় কি করছে, লিখিত আদেশ দেওয়া হয়েছে, দলিল বস্তু হাজির করে নাই, সেক্ষেত্রে কি করবে, উক্ত দলিল বস্তু উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা দিবে। মিউট করে রেখে দিবে। পিআরবি 280 বিধি 96(2), জেলা ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, ডাক ও তার কর্তৃপক্ষের হেফাজতে যদি কোনো দলিল বস্তু থাকে, তাহলে কি করবে, উক্ত বস্তু উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। নামগুলো মনে রাখবেন, জেলা ম্যাজিস্ট্রেট, ক্ষেত্র বিশেষে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কি করবে, ডাক এবং তার কর্তৃপক্ষের রক্ষিত যদি কোনো দলিল পার্সেল বা বস্তু থাকে, সেক্ষেত্রে কি করবে, উক্ত দলিল বস্তু পার্সেল উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবেন। তাছাড়া অন্য কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবে না। কিসের জন্য, ডাক এবং তার কর্তৃপক্ষের তল্লাশির জন্য। 96 বোঝা গেল তল্লাশি পরোয়ানা। তল্লাশি পরোয়ানা কখন ইস্যু করা হয়, প্রশ্ন, যখন 94 এবং 95 দ্বারা লিখিত সমন বা নোটিশ দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে দলিল বস্তু হাজির করে নাই, তখন এটা উদ্ধার করার জন্য 96 দ্বারা তল্লাশি পরোয়ানা ইস্যু করা হয়, পিআরবি 280 বিধি। আর ডাক এবং তার কর্তৃপক্ষের নিকট রক্ষিত দলিল পার্সেল উদ্ধার করার জন্য কে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন, জেলা ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই তিনজন পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 97 দ্বারা। যে ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা কার্যকর করতে হবে, এই স্থানটা কি করবেন, নির্ধারণ করে দেবেন ম্যাজিস্ট্রেট। যে স্থানটা তল্লাশি বা পরিদর্শন করতে হবে, সেই স্থানটা কি করবেন, নির্ধারণ করে দেবেন যে আপনি এই ঘরের বাইরে যাবেন না, বা বিশেষ করে এই খাটের আপনি তল্লাশি করবেন, এটা নির্ধারণ করে দিতে পারবেন আদালত। ফৌজদারি কার্যবিধি আইনের 98 দ্বারা। যে বাড়িতে চুরাই মাল, জাল দলিল প্রভৃতি আছে বলে সন্দেহ করা হয়, সেই স্থানে তল্লাশি। 98 ধারার বিষয়বস্তু কি, যে বাড়িতে জাল দলিল আছে বলে সন্দেহ করা হয়, সেই স্থানে তল্লাশি। 98 রেখে বলছে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন কোনো এই বিষয়ে সংবাদ পান যে চুরাই মাল আছে বা বিক্রি করে বা জাল দলিল, নকল স্টাম্প, যন্ত্রপাতি রাখে, তখন এগুলা উদ্ধার করার জন্য তিনি কি করতে পারবেন, পরোয়ানা ইস্যু করতে পারবেন। এবং এই পরোয়ানা ইস্যু করলে কি করতে পারবে, কনস্টেবল পদের উপরের অফিসারকে ক্ষমতা দিবেন তল্লাশি করার জন্য। কয়টা ক্ষমতা দিবেন, কনস্টেবল পদের উপরের অফিসারকে 5টা ক্ষমতা দিবেন।
ক্ষমতাগুলো কি? প্রবেশ করার, তল্লাশি করার, অবৈধ মালামাল জব্দ করার এবং অবৈধ মালামাল হেফাজত ও রক্ষণা করার, তাছাড়া জড়িত ব্যক্তিকে গ্রেফতার এবং ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার জন্য। 5টা বিষয় মনে আছে? রদ্দুল করিম? হ্যাঁ সঠিক স্যার। প্রবেশ করার অনুমতি দেওয়া, আর জব্দ প্রবেশ করা, করার, হেফাজতে তল্লাশি নেওয়া, করার। রক্ষণ। প্রবেশ, তল্লাশি, মালামাল জব্দ, মালামাল হেফাজত রক্ষণাবেক্ষণ এবং ব্যক্তিকে আটক এবং কোর্টে প্রেরণ। কে করবেন? জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। 2 হচ্ছে যে সকল বস্তুর জন্য এই দ্বারা প্রযোজ্য হবে। কিগুলা? জাল মুদ্রা, জাল বলিয়া সন্দেহ, জাল মুদ্রা তৈরির ধাতু বা খণ্ড বা যন্ত্রপাতি। বুঝা গেল? তারপর হইল ফৌজদারি কার্যবিধি আইনের 99 ধারা। স্থানীয় সীমার বাহিরে তল্লাশি পরোয়ানা কার্যকরী করে মালামাল পাওয়া গেলে কি করতে হবে? এখতিয়ারুদ্দিন আদালতের নিকট হাজির হবেন এবং আদালত প্রয়োজনে পরোয়ানা প্রদানকারী আদালতে হাজির হওয়ার নির্দেশ দিবেন। স্থানীয় সীমার বাহিরে তল্লাশি পরোয়ানা কার্যকরী করার জন্য মালামাল পাওয়া গেলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি নিকট নিয়ে হাজির করবেন এবং ওই আদালত কি করবেন? বলবেন যে ঠিক আছে, যে আদালত পরোয়ানা দিচ্ছে ওই আদালতে নিয়ে চলে যান। 99 ধারা। 99 কয় একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রকাশনা, বাজেয়াপ্ত ঘোষণা এবং তল্লাশি পরোয়ানা জারি। 99 ক, প্রকাশনা, বাজেয়াপ্তের ঘোষণা এবং ওর জন্য তল্লাশি পরোয়ানা জারি। একে কি কইছে? সরকার যদি মনে করে বা সরকার দেখতেছে যে কিছু সংবাদপত্র, গ্রন্থ বা দলিল যেটা ইস্যু করার দরকার, এগুলা কি জন্য? এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ, বা সরকারের কি করতেছে বিভিন্ন শ্রেণীর মধ্যে মারামারি, শত্রুতা সৃষ্টি করতেছে, অথবা অশ্লীল পুস্তক, অথবা কোন ধর্মীয় বিশ্বাসে অবমাননা করা, অথবা গুজব যদি প্রকাশ করে, সেই ক্ষেত্রে কি করবে? সরকার এটা তল্লাশি পরোয়ানার জন্য আদেশ দিবেন। দুই হয়েছে যেখানে সরকারের, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারের, বিচারপতির মানহানি হয়। 3 হচ্ছে প্রকাশনা অত্যন্ত কর্দন এবং কি করে কুৎসা রটনা করে। ঘতে হচ্ছে আমলযোগ্য অপরাধ করার জন্য উত্তেজিত করে। আমলযোগ্য অপরাধ কি? অর্থাৎ মারামারি, দাঙ্গা, হাঙ্গামা, এগুলো তো আমলযোগ্য অপরাধ, এগুলোর জন্য উত্তেজিত করে। এইরকম যদি করে তাহলে কি করবে? গেজেট প্রকাশ করবে। গেজেট প্রকাশ করে এগুলো বাজেয়াপ্ত করে দেবে। আমরা বিগত সময় দেখছি এগুলো অনেক কিছু গেজেট হয়েছে, অনেক ধরনের বই পুস্তক এগুলো বাজেয়াপ্ত হয়েছে। ঠিক আছে, ওইগুলো আমরা উল্লেখের দরকার নাই, জাস্ট খালি একটু মাথায় রাখবেন। সেই ক্ষেত্রে যখন এটা গেজেট হবে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পরোয়ানা জারি করতে পারবে। পরোয়ানা জারি করে কি করবে? সাব ইন্সপেক্টরের নিচে না এমন অফিসারকে এটা আটক এবং তল্লাশির জন্য ক্ষমতা দিতে পারবে। 99 ক। এটা কি বোঝা গেছে নাকি আর একটু ভাঙতে হইব? সহজে মনে রাখবেন কি হয়েছে? বাজেয়াপ্ত প্রকাশনা অর্থাৎ যেইগুলা বাংলাদেশের জন্য হুমকি, শ্রেণী বিভেদের মধ্যে কি করে? বিভেদ সৃষ্টি করে, কোন গুত্রে গুত্রে মারামারি করে, সরকারের মানহানি নষ্ট করে, প্রধানমন্ত্রীর মানহানি নষ্ট করে, অথবা মানুষের অপরাধ করার জন্য অনুপ্রাণিত করে, এইরকম যদি কোনো বই পুস্তক প্রকাশনা হয়, সেক্ষেত্রে কি করবে? সরকার গেজেট প্রকাশ করবে। গেজেট প্রকাশ করলে ম্যাজিস্ট্রেট কি করবে? একজন সাব ইন্সপেক্টরের নিচে না এরকম অফিসারকে ক্ষমতা দিবে যে আপনি এটা আটক বা তল্লাশি করেন। 99 ক। ফৌজদারি কার্যবিধি আইনের 99 খ হচ্ছে বাজেয়াপ্ত প্রকাশনা যখন মনে করেন যে ধরা হয়, সেক্ষেত্রে উনি কি করবে? 2 মাসের ভিতরে হাইকোর্ট বিভাগে আবেদন করবে
আর 99 শ টাইপের গতে হচ্ছে 3 সদস্যের কমিটি উনার আবেদন নিয়ে বিচার বিশ্লেষণ করবে। যদি সঠিক হয় তাহলে তার তার আবেদনের প্রেক্ষিতে তার এই প্রকাশনাগুলারে মুক্ত করে দিবে, আর যদি সঠিক না হয় তাহলে এগুলো বাজেয়াপ্ত হিসেবে সিদ্ধান্ত দিবেন। ফৌজদারি কার্যবিধি 99 গ ধারা, যেখানে স্পেশাল বেঞ্চ অর্থাৎ 99 কয়ে যেটা বাজেয়াপ্ত করে, সেটার যদি কোনো কিছুর আদেশ না থাকে তাহলে কি করতে হবে, এটার বিবরণ নাই যে এটা কি জন্য, তাহলে এই আদেশটা বাতিল হয়ে যাব। আর বিচারকদের রায় সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এটা প্রাধান্য পাবে। ফৌজদারি কার্যবিধি আইনের 99 ও দ্বারা যে সংবাদপত্র বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে তার শব্দ চিহ্ন দৃশ্য, অর্থাৎ তার যেসব কারণে তার এটা বাজেয়াপ্ত হয়েছে এগুলা প্রমাণের জন্য আদালতে হাজির করা যেতে পারে। ফৌজদারি কার্যবিধি আইনের 99 ছ দ্বারা যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট নির্ধারণ করবেন, এবং 99 তে হচ্ছে এই যে 99 ক এবং 99 গ দ্বারা যে বিধানগুলো আছে এগুলা ব্যতীত অন্য কোনো ভাবে প্রশ্ন উপস্থাপন করা যাবে না। এই হলো 99। তারপর মোস্ট ইম্পর্টেন্ট দ্বারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 100 দ্বারা। 100 দ্বারা কি, অবৈধভাবে কোনো ব্যক্তি যদি আটক থাকে তাহলে তারে উদ্ধার করার জন্য পরোয়ানা। কোনো ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি জানতে পারে যে কোথাও কোনো ব্যক্তির অবৈধভাবে আটক করা হয়েছে, তাহলে তারা উদ্ধার করার জন্য কি করবে, ম্যাজিস্ট্রেট পরোয়ানা দিবে, তল্লাশি পরোয়ানা নিয়ে তাকে অবৈধভাবে যে আটক রাখছে সেখান থেকে উদ্ধার করা হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 100 দ্বারা বিষয়বস্তু মনে রাখতে হবে কি, অবৈধভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা কে দিবেন, ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধি আইনের 101 দ্বারা, এইটা যারা বুঝবেন উনারা মনে করেন যে এই যে আমরা 94 থেকে 100 পড়লাম বা আরো পড়তে পড়তে মনে হয় যে সামনে যাব, আপনাদের জন্য এগুলো একবারে সহজ হবে। আবার আমরা ওই যে পরোয়ানা পড়ে আসছি 75, 77, 79, 82, 83, 84, এইগুলো আপনাদের জন্য সহজ হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 101 দ্বারা। 101 দ্বারা কি বলছে, যে তল্লাশি পরোয়ানা কার্যকর করার জন্য যে বিধান, এই বিধানটা হবে আপনার গ্রেফতারি পরোয়ানার বিধানের মতোই। 101 ধারার মূল বিষয়বস্তু, অর্থাৎ তল্লাশি পরোয়ানার 96 কি বলছে, তল্লাশি পরোয়ানা দিবেন। কি সমস্যা, 96 দ্বারা হচ্ছে তল্লাশি পরোয়ানা। তারপরে 98 দ্বারা হচ্ছে কি, চুরাই মাল, জাল দলিল উদ্ধার। 99 ক বাজেয়াপ্ত প্রকাশনা। 100 হচ্ছে অবৈধ ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা। এই পরোয়ানাগুলা কি করতে হবে, ফৌজদারি কার্যবিধি আইনের 43 দ্বারা 77, 79, 82, 83, 84 দ্বারার বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ 43 দ্বারা কি বলছে, যে আপনি জনসাধারণ সাহায্য নিতে পারবেন, অর্থাৎ আপনি তল্লাশি পরোয়ানার ক্ষেত্রে জনসাধারণ সাহায্য নিতে পারবেন। তল্লাশি পরোয়ানার 77 কি বলছে, পুলিশের নিকট নির্দেশিত হবে। 77 যদি পুলিশ না পাওয়া যায় তাহলে অন্য ব্যক্তি দ্বারাও নির্দেশিত করা যাবে। 79 কি বলছে, অধস্তন অফিসারকে দিয়ে গ্রেফতার করানো যাবে। তল্লাশি পরোয়ানা আপনি অধস্তন অফিসারকে দিয়েও তল্লাশি করাইতে পারবেন। 82 দ্বারা সমগ্র বাংলাদেশে আপনি তল্লাশি পরোয়ানা কার্যকর করতে পারবেন। 83 দ্বারা তল্লাশি পরোয়ানা আপনি স্থানীয় সীমার বাইরেও যাইতে পারবেন। 84 দ্বারা স্থানীয় সীমার বাইরে গিয়ে আপনি নিজে সশরীরে তল্লাশি করতে পারবেন। এই হইল ফৌজদারি কার্যবিধি আইনের 101 ধারার বিষয়বস্তু। তাহলে কি বোঝা গেল, তল্লাশি পরোয়ানার যে কার্যক্রম সেটা করতে গেলে আমরা কি করতে পারবো, গ্রেফতারি পরোয়ানার বিধান ফলো করতে পারবো বা এটা প্রযোজ্য হবে। এটা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 101 ধারা। এটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? এমদাদুল সর্দার, প্রশ্ন আছে কিছু? নাই, ঠিক আছে। তার হইলে ফৌজদারি কার্যবিধি আইনের 102 ধারা। 102 এর একে কি বলছে, আপনি যে স্থানে তল্লাশি পরোয়ানা কার্যকর করতে যাবেন
সেই স্থানের ব্যক্তিকে কি করবেন, আপনার প্রবেশ এবং তল্লাশির অধিকার জানাবেন। পিআরবি 280 বিধি। আপনি যে স্থানে তল্লাশি করতে গেছেন সেই স্থানে কি করবেন, মালিককে আপনার তল্লাশি পরোয়ানা কার্যকর করার জন্য আপনার অধিকার এবং প্রবেশের বিষয়টা জানাবেন। 102-2 উনি আপনাদের প্রবেশের অনুমতি দিল না, তখন আপনার কি বলছে, 102-2 বলছে আপনি 48 ধারা ক্ষমতা প্রয়োগ করবেন, অর্থাৎ দরজা জানলা ভাঙিয়ে প্রবেশ করবেন। 102-3 যদি উক্ত স্থানে কোনো মহিলা থাকে তাহলে তারা সরাই দিবেন, আর মহিলা দ্বারা মহিলা দেহ তল্লাশি করাবেন। তবে যদি আপনার নিকট সন্দেহ হয় যে আপনি যেই ব্যক্তিকে ধরতে গেছেন বা যেই বস্তু উদ্ধার করতে গেছেন এটা কারোর নিকট আছে, তাহলে তার দেহ তল্লাশি করতে পারবেন। 102-3 অর্থাৎ যে ক্ষেত্রে আপনি সন্দেহ পোষণ করেন, যে আপনি সন্দেহ করেন যে আপনার দ্রব্য বস্তু এই ব্যক্তির নিকট আছে, তাহলে আপনি তার দেহ তল্লাশি করতে পারবেন। 102-3 পিআরবি 280। এবং মহিলা হইলে মহিলার দ্বারা দেহ তল্লাশি করাবেন, ফৌজদারি কার্যবিধি নিয়ে 52 দ্বারা বিধান ফলো করাবেন। আর পিআরবি 322 বিধি, ফৌজদারি কার্যবিধি আইনে 102 দ্বারা। তারপর হইলো ফৌজদারি কার্যবিধি আইনের 103 দ্বারা। 103-এর একে কি বলছে, যখন এই অধ্যায় অনুসারে যখন আপনি কোনো তল্লাশি পরোয়ানা তল্লাশি করতে যাবেন, তখন তল্লাশিকৃত স্থানে 2 বা ততোধিক ব্যক্তিকে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিবেন। 103-1। 103-2 সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি কার্য পরিচালনা করবেন এবং সাক্ষীদের স্বাক্ষর নেবেন, নিজে স্বাক্ষর দিবেন। 103-3 তল্লাশি স্থানের মালিক বা তার পক্ষে কেউ যদি হাজির থাকতে চায় তাহলে তাদের হাজির থাকার জন্য অনুমতি দিবেন, এবং তারা যদি একটা জব্দ তালিকার কপি চায় তাহলে তাদের একটা জব্দ তালিকার কপি বা নকল দিবেন। 103-4 যেই ক্ষেত্রে আপনি 102-3 দ্বারা যেই ব্যক্তির নিকট আপনি দেহ তল্লাশি করছেন সেও আপনার কাছে একটা জব্দ তালিকা চাইছে, তখন আপনি কি করবেন, তারও একটা জব্দ তালিকার কপি দিবেন। এটা আমরা অনেক ক্ষেত্রে বলি শূন্য জব্দ তালিকা, অর্থাৎ দেখা গেছে তার দেহ তল্লাশি করে আমরা কিছু পাইছি না, সেই ক্ষেত্রে তারাও একটা দিতে হবে। এটাই হইলো ফৌজদারি কার্যবিধি 103-এর 4 উপধারার কার্যক্রম। কিন্তু শূন্য জব্দ তালিকা বলতে এরকম কোনো ভাষা নাই, কিন্তু আমরা হয়তো অনেকে ব্যবহার করি যে শূন্য জব্দ তালিকা 103-এর 4 উপধারা। তারপর ফৌজদারি কার্যবিধি নিয়ে 103-এর পাশে কি বলছে, যদি কেউ লিখিত আদেশ দেওয়ার পরও হাজির না হয় তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 187 দ্বারা। কি, সাহায্য না করার জন্য শাস্তি, যুক্তিসঙ্গত কারণে সাহায্য না করার জন্য শাস্তি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, নোট, তল্লাশির সময় যদি লিখিত আদেশ দেওয়ার পরে কোনো সাক্ষী না আসে তাহলে কি এই তল্লাশি অবৈধ হবে? অবৈধ হবে না। আর যে আপনি 2 বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসাবে ডাকবেন তাদের 2টা গুণ হবে, তারা কি হবে, সম্মানিত হবে এবং স্থানীয় হবে। সম্মানিত বলতে কি বোঝায়, মেম্বার চেয়ারম্যান নাকি গণ্যমান্য ব্যক্তি? গণ্যমান্য বলতে যার কোনো দুর্নাম নাই সেই ব্যক্তি হচ্ছে গণ্যমান্য। গণ্যমান্য সম্মানিত ব্যক্তি হচ্ছে যার কোনো, সম্মানিত বলতে যার কোনো দুর্নাম নাই, ঠিক আছে। আর যদি স্থানীয় সাক্ষী পাওয়া না যায় তাহলে দূরের সাক্ষীকেও নেওয়া যাবে। এবং সাক্ষী সবসময় কি করবেন, তল্লাশির সময় উপস্থিত থাকবেন এবং মালিক হাজির থাকবেন, জব্দ তালিকার নকল নিতে পারবেন। আর সাক্ষী না হলে অপরাধী হবে, হ্যাঁ, অপরাধী হবেন। সাক্ষী যদি হাজির না হয় তাহলে দণ্ডবিধি আইনে 187 ধারা মোতাবেক অপরাধী হবেন। আর এই সাক্ষীদের উপস্থিতিতে উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে তল্লাশির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পক্ষপাত প্রতিরোধ করা, 2 তল্লাশি ন্যায়সঙ্গত হয়েছে কিনা তা নিশ্চিত করা, 3 পুলিশ কোনো দ্রব্য লুকাই রাখছে কিনা বা ফেলে গেছে কিনা তা প্রতিরোধ করা, 4 তল্লাশির নির্ভরযোগ্য সাক্ষ্য পাওয়া। এগুলো হলো উদ্দেশ্য, তল্লাশির উদ্দেশ্য।
ফৌজদারি কার্যবিধি আইন 104 দ্বারা দাখিলকৃত দলিল বা বস্তু আদালত আটক রাখতে পারবেন। অর্থাৎ আপনি যে দলিল বা দ্রব্য বস্তু আদালতে হাজির করছেন, আদালত প্রয়োজন মনে করলে সেটা আটক রাখতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 105 দ্বারা যে স্থান তল্লাশির জন্য পরোয়ানা জারি করা হয়েছে বা ক্ষমতাবান নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করবেন, তার উপস্থিতিতে তল্লাশির নির্দেশ দিতে পারেন। অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট যেখানে, তিনি কি করবেন, তল্লাশি পরোয়ানা দেওয়ার ক্ষমতা রাখেন। এখন তিনি কি করবেন, নিজে উপস্থিত থেকে বলবেন যে আপনারা তল্লাশি করেন, আমি উপস্থিত আছি। ফৌজদারি কার্যবিধি আইনের 105 দ্বারা। যেহেতু আমাদের সময় প্রায় শেষের দিকে, আজকে কি আর বাড়বো নাকি এটার রিভিশন দিয়ে শেষ করব? বেশি বাড়লে তো আবার নিতে পারবেন না লোড। রেদওয়ানুল, না, আজকে এতটুকুর মধ্যে শেষ করে দেন। আজকে কি আরিফ আসে নাই? আরিফ কই? এসআই আরিফ ডিউটি নাকি? আচ্ছা যাক, আমরা আবার রিভিশন দেই। ফৌজদারি কার্যবিধি আইনের 94 দ্বারা হচ্ছে যখন কোনো ব্যক্তির নিকট মামলা সংশ্লিষ্ট দলিল বস্তু আছে তা হাজির করার জন্য সমন দেওয়া। 95 দ্বারা হচ্ছে ডাক বা টেলিযোগাযোগ অফিসের জন্য সমন দেওয়া। 96 দ্বারা যখন 94, 95 দ্বারা সমন দেওয়ার পরে হাজির না হইলে সেক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করা। 97 দ্বারা স্থান সংরক্ষণ করে দেওয়া। 98 দ্বারা চুরাই মাল জাল দলিল উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করা। এবং কি করবেন, 5টা ক্ষমতা দিবেন: প্রবেশ করার, তল্লাশি করার, মালামাল জব্দ করার, মালামাল হেফাজত সংরক্ষণ করার এবং ম্যাজিস্ট্রেটের নিকট গ্রেপ্তার এবং প্রেরণের জন্য। 99 দ্বারা হচ্ছে স্থানীয় সীমার বাইরে তল্লাশি পরোয়ানা প্রেরণ। 99 ক বাজেয়াপ্ত প্রকাশনা জন্য তল্লাশি পরোয়ানা। সরকার কি করবে, গেজেট দিবে, গেজেটের মাধ্যমে ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করবেন, সাব ইন্সপেক্টর কার্যকর করবেন। 99 ক। তারপরে হচ্ছে 100 দ্বারা অবৈধভাবে আটক ব্যক্তি উদ্ধারের জন্য ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি পরোয়ানা। 101 দ্বারা তল্লাশি পরোয়ানা। 96, 98, 99 ক। 100 দ্বারার ক্ষেত্রে যে বিধান, সেই বিধান কি করবেন, গ্রেফতারি পরোয়ানা নিয়ে কার্যকর হবে। গ্রেফতারি পরোয়ানার 43, 77, 79, 82, 83, 84 দ্বারা বিধান প্রযোজ্য হবে। 102 দ্বারা যে স্থানে তল্লাশি করবেন সেই স্থানে মালিকের অনুমতি নিবেন। 102 এর 1, 2, 102 এর 2 হচ্ছে যে ক্ষেত্রে অনুমতি না দেয় 48 দ্বারা দরজা ব্যাংকে প্রবেশ করবেন। 3, যে দ্রব্য বস্তু অন্য কোনো ব্যক্তির নিকট আছে বলে সন্দেহ হয় তার দেহ তল্লাশি করবেন। মহিলা হইলে মহিলা দ্বারা দেহ তল্লাশি করাবেন। ফৌজদারি কার্যবিধি 92 দ্বারা ফলো করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 52 দ্বারা। ফৌজদারি কার্যবিধি আইনের 103 দ্বারা। 103 এর 1 কি বলছে, 2 বা ততোধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য লিখিত আদেশ দিবেন। 2, তাদের উপস্থিতিতে তল্লাশি করবেন এবং জব্দ তালিকা করবেন, তাদের স্বাক্ষর নেবেন, নিজে স্বাক্ষর করবেন। 3, মালিককে অনুমতি দিবেন। 4, যার নিকট আপনি 102 এর 3 দেহ তল্লাশি করছেন সে যদি চায় তাহলে তাকেও একটা জব্দ তালিকার কপি দিবেন। 5, আপনার তল্লাশিতে কেউ হাজির হইল না সেই ক্ষেত্রে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনে 187 দ্বারা। 104, দাখিলকৃত দলিল বা বস্তু আদালতে আটক রাখতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনে 105, যে স্থান তল্লাশির জন্য পরোয়ানা দেওয়ার ক্ষমতাবান নির্বাহী ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট উনি কি করবেন, নিজে উপস্থিত থাকিয়া তল্লাশির জন্য নির্দেশ দিতে পারবেন। এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। ফৌজদারি কার্যবিধি আইনের 7ম অধ্যায় ধারা হচ্ছে 94 থেকে 105। আগামীকালকে রিভিশন ক্লাস, আর হচ্ছে শুক্রবারে এমসিকিউ পরীক্ষা। আমাদের গত সপ্তাহে যে এমসিকিউ পরীক্ষা হয়েছিল এই এমসিকিউর কিছু পরীক্ষা থাকবে এবং নতুন কিছু প্রশ্ন দিয়ে আপনাদের 50টা প্রশ্ন দেওয়া হবে এবং প্রশ্নগুলোর সিরিয়াল নাম্বার হবে আমার যে সংরক্ষণের যে সিরিয়াল নাম্বার, ওই সিরিয়াল নাম্বার গুলোই নাম্বার হবে। এটা ওই যে 1, 2, 3, 4 থাকবে না। আমার কাছে যে সংরক্ষণের সিরিয়াল নাম্বার আছে সেই নাম্বারেই আপনাদের কাছে ডাইরেক্ট নাম্বার যাবে।
আর হচ্ছে আমরা ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচায় রাখা তৈলে আগামী 14-15 তারিখ থেকে লিখিত ব্যাচ চালু করব। যারা একান্তই তাদের পদোন্নতির দরকার, যদি আপনারা চান তাহলে শর্ত সাপেক্ষে লিখিত ব্যাচে আপনারা সংযুক্ত হইতে পারবেন। যারা গ্রুপে আছেন, গ্রুপে দেখবেন যে পিন আপ করা আছে শর্ত সাপেক্ষ গুলা। যদি কারো পদোন্নতির দরকার তাহলে আপনি ওই গ্রুপে অ্যাড হবেন। আর না, যাদের মনে করেন যে পদোন্নতির দরকার নাই, এমনি আইন জানতেছেন, আপনাদের জন্য মনে করেন যে এই জুম ক্লাস আছে, সমস্যা নাই। ঠিক আছে। আর হচ্ছে এই আপনাদের জন্য খুশির সংবাদ হইলো যেটা, যে আপনাদের ফৌজদারি কার্যবিধিতে কি অলরেডি মনে করেন যে 1000 এমসিকিউ রেডি করা হয়েছে। আরো হচ্ছে মনে করেন যে 200-র মতো রেডি হবে আর কি। এইটা হচ্ছে আপনাদের টোটাল বিভাগীয় পদোন্নতি পরীক্ষার আগ পর্যন্ত ফৌজদারি কার্যবিধিরই আপনারা মনে হয় প্রায় 1100-1200 এমসিকিউ পরীক্ষা দিবেন। আর প্রত্যেকটা পরীক্ষাই আপনারা 2বার করে দেবেন, যাতে পিছনের প্রশ্নটা আপনার ভবিষ্যতে মিস না হয়। অর্থাৎ আপনি 1 মাস আগে যে প্রশ্নটা দিচ্ছেন ওইটা যাতে আপনার 1 মাস পরে গেলে আর ওইটা আপনি ভুলে না যান, এই জন্য প্রত্যেকটা পরীক্ষাই আপনারা 2বার করে দেওয়া লাগবে। এটা দোনাল কি বোঝা গেল? ওএমআর শিট কি প্রিন্ট হয়েছে? ওএমআর শিট প্রিন্ট করি নাই, কালকে করব স্যার। হ্যাঁ। আর সাইফুল, তাজুল 630, এটা কি রাঙ্গামাটির সাথে নাকি? 630 31 3i ওএমআর শিটটা গ্রুপে দেওয়া আছে, সবাই ওএমআর শিট প্রিন্ট করে নেবেন। ঠিক আছে। একটা জিনিস কি, আপনি প্রথম থেকে যদি আপনার প্রস্তুতিটা ভালো হয় তাহলে শেষ পর্যন্ত ভালো হবে। আর শেষ বেলায় গিয়ে প্রস্তুতি নিয়ে এটার জন্য কোনো সুফল পাওয়া যাবে না। এই জন্য যাদের একান্তই পদোন্নতির দরকার, আপনারা এখন থেকেই প্রস্তুতি নেন। ঠিক আছে। এখন থেকেই প্রিপারেশন নেন, তাহলে আপনার শেষ পর্যন্ত একটা ভালো কিছু আশা করবেন। ঠিক আছে। আজকের মতো এখানেই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। লিখিত